নমস্কার। গল্পের সাথে কিছুক্ষণে আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা শুনছি শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের একটি উপন্যাস নীল ঘূর্ণি। আজ আমরা এই উপন্যাসের ৭ম পর্ব শুনব। আসুন তাহলে উপন্যাসটি শুরু করা যাক। ক্যাম্পাস টাউন থেকে সোজা বাপের বাড়ি এসে উঠেছে রাখি। না, ঠিক সোজা নয়, প্রথমে একবার লেক টেরেসে গিয়েছিল বাবুয়ার কাছে। স্বামীকে ছেড়ে আসার সঙ্গে সঙ্গে ছেলের সান্নিধ্যটুকু বড় প্রয়োজন ছিল তার। থাকবো না করেও সেখানে থেকে গেল একটা রাত। বাবুয়া যথেষ্ট বুদ্ধিমান। মার ঘন মেঘে ছাওয়া মুখ থেকে সে বুঝি কিছু আন্দাজ করেছিল। একবারের বেশি দুবার বলতে হয়নি বাবুয়াকে। একটি প্রশ্নও না করে এসে চলে এসেছে মার সঙ্গে। মুখ ফুটে রাখি কাউকেই কিছু বলেনি, শ্বশুর বাড়িতেও না, বাপের বাড়িতেও না। বিয়ের দুযুগ পর তার দেবতুল্য স্বামী এক হাঁটুর বয়সী মেয়েতে আসক্ত হয়েছে, এ কথা কি করে উচ্চারণ করে রাখি? তা বলে কি চাপা আছে ঘটনাটা? মোটেই না। সকলেই যে যার মতো করে বুঝে নিয়েছে। মারাত্মক কিছু না ঘটলে যে রাখির মতো স্বামী অন্তঃপ্রাণ মহিলা বোধিসত্ত্বকে ছেড়ে আসার পাত্রী নয়, এ কথা আত্মীয় মহলে কে না জানে। তাছাড়া স্ক্যান্ডেলের একটা নিজস্ব সৌরভও আছে। যতই গোপন রাখার চেষ্টা করা হোক, তা ছড়াবেই। দিনের পর দিন কেটে যাচ্ছে। পৌষ ফুরিয়ে মাঘ এসে গেল। রন্টু মিত্রা এখানে আদর যত্ন করছে খুব, এবার যেন একটু বেশি বেশি। ভাইপো ভাইজিরাও বড্ড বেশি পিসিমণি করে পায়ে পায়ে ঘুরছে। রাখির ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। জিভ বিষাদ, দিন বিবর্ণ, রাত অসহ্য। অপমানটা যেন সর্বক্ষণ পাকের মতো লেগে আছে গায়ে। উফ, কি চূড়ান্ত নির্বোধ সে! কি অদ্ভুতভাবে বোকা বনে গেল। এত কাল ঘর করার পর অবলীলায় লোকটা বলে দিল, তুমি আমার ইন্টেলেক্টের ক্ষুধা মেটানোর যোগ্য নও, ওই মেয়ের নখের যোগ্যও তুমি নও। ছি ছি, কি অপমান! রাখির এখন কেবলই মনে হয় জীবনের দুটো যুগ বেবাক নষ্ট হয়ে গেছে। তার ভালোবাসা মিথ্যে, এতদিনকার সহবাস মিথ্যে, সম্পর্ক মিথ্যে, সত্যি শুধু ওই অপমানটুকু। মাগো, আশ্চর্য! মনে এত রাগ, এত জ্বালা, তবু এর মধ্যেও হঠাৎ রাখির মন যেন কেমন করে ওঠে বোধিসত্ত্বর জন্য। কি করছে এখন বোধিসত্ত্ব? কেমন আছে? ঠিকঠাক খাওয়া দাওয়া হচ্ছে তো? রূপচাঁদ পারছে কি সব দিক সামলাতে? সারাদিনে একবারও কি রাখির কথা মনে পড়ে বোধিসত্ত্বর? আসার সময় একটি বারের জন্য বলল না, থেকে যাও রাখি। 3 সপ্তাহের ওপর হয়ে গেল, কই একবারও তো ফোন করলো না। দইতার মধ্যে এমন কি আছে যে রাখিকে ভুলেই যেতে হলো? বাবুয়ার মধ্যেও ইদানিং একটা বড় পরিবর্তন এসেছে, লক্ষ্য করে রাখি। টেস্ট পরীক্ষা, পার্ট 1-এর ফর্ম ফিল আপ সবই হয়ে গেছে। কলেজ এখন বন্ধ। বাড়িতে থাকার সময় বই নিয়ে বসলো তো ঠিক আছে, না হলে মার সঙ্গেই সারাক্ষণ গল্প করে আজকাল। কলেজের স্যারদের কথা বলে, সহপাঠীদের গল্প শোনায়। কোথায় যেন একটা টিউশনই করছে, সেই বাচ্চা ছাত্রছাত্রীদের কাহিনীও শোনায় মাকে। এত কথা বলে যে রাখির মাঝে মাঝে সন্দেহ হয় তাকে বুঝি ফুলিয়ে রাখতে চাইছে ছেলে। মার ভেতরটা যে পুড়ে যাচ্ছে তা কি বাবুয়া বোঝে? সরস্বতী পুজোর আগে দুম করে ঠান্ডাটা কমে গেল। সেদিন সকাল থেকে একটু গা হাত পা ম্যাজ করছিল রাখির। দুপুরে শুয়ে কখন যেন ঘুমিয়ে পড়েছিল। মিত্র এসে ঠেললো হঠাৎ, হাসি হাসি মুখে বলল, দিদি তোমার দেওর এসেছে। বোধিসত্ত্বর সঙ্গে যাই হোক, শ্বশুর বাড়ির সঙ্গে রাখির যোগাযোগ এখনো অক্ষুণ্ণ আছে। দীপালি আর শান্তশীল তো প্রায়ই একদিন ছাড়া একদিন ফোন করে। সেও তখন খবর নেয় শ্বশুর শাশুড়ি। 22 বছর ধরে যে পরিবারের সে অংশ হয়েছিল,
দুম করে কি সেই পরিবারকে পুরোপুরি মুছে ফেলা যায়? মুছবেই বা কেন? তাদের সঙ্গে তো রাখির কোনো বিবাদ নেই। তবু শান্তশীলের আগমনে খানিকটা অবাকই হয়েছে রাখি। জিজ্ঞাসা করল, একা এসেছে? মনে হয় অফিস থেকে, সঙ্গে গাড়ি আছে। মিত্রা চোখ ঘোরালো, দেখো কি বলে। মিত্রার মুখভঙ্গিটা রাখির ভালো লাগলো না। 50 বছর বয়সে পৌঁছে প্রায় 40-এর ভাতৃবধূর এই ধরনের কৌতূহল অস্বস্তিকরও বটে। বিরক্ত হয়েও লাভ নেই, হয়তো এটাই স্বাভাবিক। মিত্রার জায়গায় রাখি থাকলে সে কি এইরকমই আচরণ করত? একতলায় রন্টুর চেম্বার লাগোয়া বৈঠকখানা আছে একটা। শান্তশীলকে সেখানে বসায়নি মিত্রা, ওপরে ড্রয়িং রুমে নিয়ে এসেছে। নিজেকে যথাসম্ভব স্থিত রেখে সেই ঘরে এলো রাখি। শান্ত সোফায় বসে সিগারেট খেতে খেতে ম্যাগাজিন উল্টোচ্ছিল গম্ভীর মুখে। রাখিকে দেখে ফ্যাকাশে হাসল, এদিকে ওদিকে তাকিয়ে বলল, বাবুয়াকে দেখছি না যে, পড়ছে? রাখি কেজো গলায় বলল, না, পেরিয়েছে, আজ ওর টিউশনের দিন। বাবুয়া টিউশনই করে? শান্তশীল বিস্ময় লোকাতে পারল না। কোথায়, কবে থেকে? অনেকদিনই করছে, প্রায় মাস দেড়েক। স্ট্রেঞ্জ, বলেনি তো। ওর টিউশনই করার কি দরকার? তা তো বলতে পারবো না, ওকেই জিজ্ঞেস করো। শান্তশীল মাথা নামালো, চোখ থেকে হাই পাওয়ার চশমা খুলে মুছছে, আবার পরে নিল। হঠাৎ চোখ তুলে বলল, তুমি কবে যাচ্ছ? কোথায়? বাড়ি। শান্ত কোন বাড়ির কথা বলছে? রাখির ভুরুতে ভাঁজ। ঝটিতে নিজেকে সংশোধন করে নিয়েছে শান্তশীল। অনেকদিন তো বাপের বাড়ি হলো, এবার লেক টেরেসে চলো। ও, তার মানে বোধিসত্ত্ব তাকে ফেরত আনার জন্য পাঠায়নি। রাখি স্থির চোখে তাকালো। কেন? কেন আবার কি? আমরা তোমাদের মিস করছি। দীপালি, আমি, বাবা, মা, জুলিমিলি সকলে। এবারও বোধিসত্ত্বর নাম করল না। রাখি মলিন হাসল। এই কথা বলতে এত দূর দৌড়ে এলে? ফোনেই তো বলা যেত। মিত্রা চা এনেছে, সঙ্গে প্লেটে সন্দেশ, রসগোল্লা, আঙুর, কাজু বাদাম, চানাচুর। শান্তশীল হাহা করে উঠল। আমলই দিল না মিত্রা। মুচকি হেসে চলে গেল ঘর ছেড়ে। অন্য সময় শান্ত দীপালিরা এলে সামনে বসে মিত্রা, দুটো কথা বলে। আজ যে সে একটুক্ষণও থাকবে না রাখি জানে, আর এই জানাটাই রাখিকে পীড়া দিচ্ছিল। অস্বস্তিটাও বেড়ে যাচ্ছিল আরও। শান্তশীল প্লেটের দিকে তাকালোই না, শুধু চায়ের কাপটা টেনেছে। চুমুক দিয়ে বলল, বুঝতেই তো পারছো বৌদি কেন এসেছি। না, সত্যি বুঝতে পারছি না। কাম অন বৌদি, বি প্র্যাকটিক্যাল। তুমি এইরকম অনির্দিষ্টকাল ধরে এখানে থাকতে পারো না। শান্তশীল গলা নামালো। এটা একটা ফ্যামিলি প্রেস্টিজের ব্যাপার। বাবুয়াটাকেও নিয়ে চলে এলে। বাবুয়াকে আমি আনিনি। রাখির স্বর ভারী হলো। বাবুয়া স্বেচ্ছায় এসেছে। ওকে ওকে, এ কথা তো মানো, তোমরা এখানে পড়ে থাকলে আমাদের খারাপ লাগে। কথাটা রাখির পছন্দ হলো না। সে যে এখানে কেন আছে তা নিশ্চয়ই আর এখন শান্তর অজানা নয়। তারপর এই ঢঙের কথাবার্তার কোনো মানে হয়? রাখি চোখ কুঁচ করল। তোমাদের আর কিছু খারাপ লাগে না? শান্তশীল একটু চুপ করে থেকে বলল, দেখো বৌদি, খারাপ তো আমাদের অনেক কিছুই লাগে, কিন্তু সব কিছুর ওপর তো আমাদের হাত নেই। তাও হয়তো তুমি ইম্পালসের মাথায় না চললে। শান্তশীল ঝুঁকে কাপটা নামিয়ে রাখল। তুমি তোমার জমি গামড়ে পড়ে থাকলে সিচুয়েশনটা হয়তো অন্যরকম হতো। তাহলে হয়তো দাদা। রাখি সন্দিগ্ধ চোখে তাকালো। তোমার সঙ্গে তোমার দাদা দেখা হয়েছে? শান্তশীল চুপ। গেছিলে ওখানে? এবারও কোনো উত্তর নেই। কি দেখলে? রাখি আর স্থৈর্য রাখতে পারল না।
চুপ করে থেকো না, বলো। শান্তশীল অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। মুহূর্তে অসাড় হয়ে গেল রাখির বুক। যে আশঙ্কাটা মনের মধ্যে ঘুরে মরছে অহরহ, সেটাই তবে সত্যি হলো। করতে না চেয়েও প্রশ্নটা বেরিয়ে গেল রাখির মুখ থেকে। মেয়েটা তবে এখন তোমার দাদার সঙ্গেই আছে? শান্তশীল হাত উল্টালো। বাবা মা জানেন? শুনেছেন। কি বলছেন তারা? আহ বৌদি, ছাড়ো না ওসব কথা। শান্তশীল বাচ্চা ভোলানো স্বরে বলল, এটা মনে রাখছো না কেন? তুমি আমাদের বাড়ির বউ, বড় বউ। তোমার জায়গা আমাদের কাছে ঠিকই আছে। চলো, ফিরে চলো। শেষ কথাগুলো যেন কানেই গেল না রাখি। হিস্টেরিয়াগ্রস্ত রোগীর মতো বিকৃত হয়ে গেছে তার মুখ। হিসিয়ে উঠল। একটু আগে তুমি তোমার ফ্যামিলি প্রেস্টিজের কথা বলছিলে না? আমি এখানে থাকলে তোমাদের সম্মানহানি হয়? হ্যাঁ, তোমার দাদা যা করছে তাতে বুঝি তোমাদের মুখে চুনকালি পড়ে না? দাদার কথা আলাদা বৌদি, আমরা কেউই দাদাকে সাপোর্ট করছি না। কিন্তু একটা কথা তো মানতেই হবে, হি ইজ এ জিনিয়াস। এবং জিনিয়াসদের এরকম পদস্খলন ঘটেই থাকে। এমন ঘটাটা হয়তো অন্যায়, তবে আমাদের মতো কমন নীতিবোধ দিয়ে এসব মানুষদের বিচার করাও বোধহয় ঠিক নয়। এছাড়া আর একটা বাস্তব কথা বলি, এইসব ইনভলভমেন্ট বেশি দিন টেকেও না। দেখলাম তো মেয়েটাকে। ওই মেয়ে কতদিন থাকবে দাদার কাছে? 2 দিন বাদেই কেটে পড়বে। এখন এই ক্রাইসিস মোমেন্টে তোমাকেই শক্ত হতে হবে। তুমি এই সময় হাল ছেড়ে দিলে চলবে কেন? বা রে বা, জিনিয়াসের স্ত্রী হয়েছে বলে কি তাকে সর্বংসহা হতে হবে? অন্য এক মেয়ের সঙ্গে আশনাই চালাবে তার বর, আর তাকে গালে হাত দিয়ে অপেক্ষা করতে হবে কখন মতি ফিরবে স্বামীর? একটা শিক্ষিত মানুষ হয়ে কি কথা বলছে শান্তশীল? রাখির অসম্মানটাকে ধর্তব্যের মধ্যেই আনছে না। শান্তশীল সিগারেট ধরালো আর একটা। আবার বলল, দেখো বৌদি, দাদাকে তো আমি কম দিন দেখছি না। তোমাকেও আমি অ্যাসিওর করতে পারি দাদার কাছে তোমার একটা স্পেশাল পজিশন আছে। দাদা এখনও তোমার কথা ভাবছে, বাবুয়ার কথা ভাবছে। হি হ্যাজ আ জেনুইন ফিলিং ফর বোথ অফ ইউ। ইনফ্যাক্ট দাদার রিকোয়েস্টেই তোমার কাছে আজ আমি এসেছি। রাখির ঠোঁট বেঁকে গেল। আমাকে লেক টেরেসে থাকার নির্দেশটা কি তোমার দাদারই দেওয়া? ওটা আমরাই চাইছি। দীপালি বলছিল ওতে তোমার নিজের জায়গাটা সিকিওর থাকবে। সরি শান্ত, আমি অতি নগণ্য মানুষ, তোমার দাদার তুলনায় কিচ্ছু না। কিন্তু একটা মানুষ তো বাটি। যেখানে তোমার দাদার সঙ্গেই আমার কোনো সম্পর্ক এক্সিস্ট করে না, আই মিন সম্পর্ক থাকছে না, সেখানে ওভাবে জমি আঁকড়ানোর চেষ্টা করে কি লাভ? আমাকে অন্তত এইটুকু আত্মসম্মান বজায় রাখতে দাও। তুমি কি ডিসিশন নিয়েই ফেলেছ? ডিসিশন নেওয়ার আমি কে? রাখিস্বরে বিদ্রুপ ফুটল। ডিসিশন তো তোমার দাদাই নিয়েছে, আমি শুধু নিজের মান বাঁচানোর চেষ্টা করছি। দেখো, যা ভালো বোঝো করো। আমার শুধু খারাপ লাগছে বাবুয়ার কথা ভেবে। আফটার অল ও আমাদের বাড়ির ছেলে না, বাবুয়া আমার ছেলে। এইসব কিন্তু জেদাজিদির কথা। তুমি চাইলেই কি বাবুয়ার বৃত্তি পরিচয়, বংশ পরিচয় সব মুছে যাবে? খ্যাতিমান বাবায় তারও কিছু অধিকার আছে, সেটা তুমি কেড়ে নিতে পারো না। আমি কাটতে যাব কেন? বাবুয়া বড় হয়ে গেছে, যা ভালো বোঝে তাই করবে। তোমাদের কাছে যেতে চা কি তোমার দাদার কাছে, আমি বাধা দেব না। শান্তশীল মাথা নাড়ল, আর কথা খুঁজে পাচ্ছে না। চেপে চেপে সিগারেট নেভালো অ্যাশট্রেতে। হঠাৎ ব্রিফকেস খুলে একটা বাদামি খাম বার করেছে। সামান্য ইতস্তত করে বাড়িয়ে দিল রাখির দিকে। এটা রাখো। কি আছে এতে? টাকা 3000 দাদা পাঠিয়েছে। হঠাৎ? তোমার একটা খরচা খরচ আছে না, বলেছে প্রত্যেক মাসে পাঠাবে। রাখির কান্না পেয়ে গেল। এখনই তাকে খরপোশ দিতে চায় বোধিসত্ত্ব? তার মানে পাকাপাকিভাবেই জীবন থেকে ছেড়ে ফেলতে চাইছে? টাকার তার প্রয়োজন আছে ঠিকই, কদিনই বা এসছে রন্টুর বাড়ি। এখনই মনে হয় ভাইয়ের ঘাড়ে বসে খাচ্ছে।
রন্টুর অবস্থা যথেষ্ট সচ্ছল। সে মোটেই দিদিকে বোঝা বলে মনে করে না, অন্তত এখনো পর্যন্ত। তবু এখানে এসে নিজের হাতে আগের মতো একটু একটু খরচপাতি করতে পারলে এই সংকোচটা হয়তো কেটে যেত রাখি। তা বলে রাখি ওই টাকা স্পর্শ করবে? শুকনো গলায় রাখি বলল, তোমার দাদা মহৎ মানুষ, তার অপার করুণা। তাকে বলো তার দয়া ছাড়াও আমি বেঁচে থাকতে পারবো। ছেলে মানুষই করো না বৌদি, টাকার ওপর রাগ করতে নেই, রেখে দাও। শান্ত, প্লিজ। শান্তশীল থমকে গেল। সবার কাছে চিরটাকাল রাখি ব্যক্তিত্বহীন বলেই পরিচিত, কিন্তু এই মুহূর্তে তার স্বরে এমন এক অস্বাভাবিক দৃঢ়তা ছিল যা তার বয়সী দেওরটাকেও থমকাতে বাধ্য করল। ছোট্ট একটা শ্বাস ফেলে খাম ভরে রাখছে ব্রিফকেসে। উঠে পড়ল। তুমি কিন্তু আমায় ভুল বুঝো না বৌদি, আমি তোমার ভালোর জন্যই। রাখি কথা বাড়ালো না, গাড়ি অবধি এগিয়ে দিয়ে এলো দেওরকে। পায়ে পায়ে ফিরল। ঘরে ঢুকতেই মিত্রা উড়ে এসেছে যেন। সত্যি তাহলে জামাইবাবু মেয়েটাকে নিয়ে আছেন? ছি ছি ছি। আড়াল থেকে সব শুনেছে মিত্রা। যেটুকু জানতো না সেটুকু শূন্যস্থানও পূরণ হয়ে গেল আজ। এই কদিনের সব কথাই রাখা রাখা ঢাকা ঢাকা ছিল। শান্তশীল এসে এই আবরণটা ঘুচিয়ে দিয়ে গেল। মিত্রা বলেই চলেছে, তুমি মেয়েটাকে দেখেছো? তখনই মুড়ো ঝাঁটা দিয়ে ও মেয়ের পিস ছেড়ে দিতে পারোনি? জামাইবাবুও বলিহারি যায়, বুড়ো বয়সে ভীমরতি। তোমার কিন্তু আরও শক্ত হওয়া উচিত ছিল দিদি। রাখির উত্তরের জন্য অপেক্ষা করছে না মিত্রা, নিজে নিজেই বকে যাচ্ছে। তার ক্ষোভটা খুব স্বতঃস্ফূর্ত টের পাচ্ছিল রাখি। একই সঙ্গে মনে মনে সিটিয়েও যাচ্ছিল। এ বাড়িতে তার যথেষ্ট আদর সম্মান, শুধু রন্টুর দিদি বা সূর্যকান্ত চৌধুরীর মেয়ে বলেই নয়, ওই বোধিসত্ত্ব মজুমদারের স্ত্রী বলেও এখানে তার বিশেষ একটা আসন আছে। আজ সেই মানুষটাকে প্রাণ ভরে গাল পাড়ছে মিত্রা, অর্থাৎ রাখিরও এ বাড়িতে মর্যাদাটা কমে এলো। সন্ধেবেলা রন্টুও এসে ঘরে দাপাতে শুরু করলো। দিদি, মিত্রা যা বলছে সেটা কি ঠিক? 6 বছরের ছোট ভাইয়ের সঙ্গে এ নিয়ে কথা বলতে প্রবৃত্তি হচ্ছিল না রাখি, তবু ঘাড় নাড়ল। তুই আমাকে কথাটা আগে বলিসনি কেন? দেখতাম জামাইবাবুর কত সাহস তোকে বাড়ি থেকে তাড়ায়। রাখি মৃদু প্রতিবাদ করার চেষ্টা করল। তোর জামাইবাবু আমায় তাড়ায়নি রে, আমি নিজেই চলে এসেছি। থাক থাক, আর জামাইবাবুকে গার্ড দিতে হবে না। এই করে করেই তো লোকটার মাথা খেয়েছিস। বিজ্ঞানী, চোখের চামড়া নেই, বজ্জাতের ধাড়ি। এই যে সারাটা জীবন ধরে চোখ বুজে লোকটার সেবা করে গেলি, কি পেলি একবার ভেবে দেখ। কথাগুলো রাখিরও মনের কথা, তবু রন্টুর মুখে শুনতে মোটেই ভালো লাগছিল না। কিন্তু একবার যখন শুরু হয়ে গেছে, রন্টুকে আর কে থামায়? রীতিমতো জেরা শুরু করে দিয়েছে এবার। তোকে নাকি টাকা পাঠিয়েছিল জামাইবাবু? রাখি আবার ঘাড় নাড়ল। আমার বাড়িতে আমার দিদি রয়েছে, সেখানে টাকা পাঠায়? হ্যাঁ, যদি সত্যি তোর টাকার দরকার হয়, ওই টাকা আমি গলায় গামছা দিয়ে বার করে আনবো। দেবো একটা অ্যাডাল্টারির মামলা ঠুকে, মাইনেটা পর্যন্ত অ্যাটাচড হয়ে যাবে। কিরে দিদি, দেবো? পাঠাবো একটা নোটিশ? রাখি সন্ত্রস্তভাবে বলল, এক্ষুনি ওসব করার দরকার নেই, কটা দিন যাক। দেখ, তুই যা ভালো বুঝিস। তবে হ্যাঁ, ভাই হয়ে আমি তোর কাছে হাত জোর করছি দিদি, ভুলেও আর তোর শ্বশুর বাড়িতে যাস না। শান্তদা এসে যাই বলে যাক, আমি তোকে লিখে দিতে পারি, আজ হোক কাল হোক ওরা ওদের দাদার পাশে গিয়েই দাঁড়াবে। আর তখন তোকে অনেক বেশি অপমানিত হয়ে ওই বাড়ি ছেড়ে চলে আসতে হবে। বাবুয়া ফিরুক, আমি বাবুয়ার সঙ্গেও খোলাখুলি কথা বলে নিচ্ছি। আমি শিওর ও তোর দিকেই থাকবে। ভাবনা করার তো তোর কিছু নেই। এ বাড়ি তো তোরও বাড়ি, এ বাড়িতে তোরও অংশ আছে। তুই তোর নিজের জোরে এখানে থেকে যা। রন্টু কি একটু বেশি সহানুভূতি দেখাচ্ছে না? কেন এই সহানুভূতিকে নাটুকে আস্ফালনের মতো শোনায়? কোথায় মনে জোর বাড়াবে তা নয়, রাখির মধ্যে চারিয়ে যাচ্ছে এক হীনমন্যতা বোধ। এ বাড়িতে তোরও অংশ আছে,
কথাটা বলে কি স্মরণ করাতে চায় রন্টু? রাখি তক্ষুনি কিছু বলল না ভাইকে, তবে একটা কথা উপলব্ধি করছিল, এ বাড়িতে আজ থেকে তার আর ব্যক্তিগত জীবন বলে কিছু থাকবে না। সবই নিয়ন্ত্রিত হবে রন্টু আর রন্টুর বউয়ের অঙ্গুলি হেলনে। এরা দুজনেই তাকে যথেষ্ট শ্রদ্ধাভক্তি করে, নিশ্চিতভাবে তার ভালোই চাইবে। তবুও হয়তো বাড়ির খানিকটা জায়গা পাকাপাকি ছেড়ে দিয়ে বলল, দিদি এটা তোর জন্য, তুই এখানেই থাক। হয়তো হাতে টাকা গুজে দিয়ে বলল, এটা রাখ দিদি, তুই আর তোর ছেলে খরচ কর। বলবে ভালো মনে, কিন্তু রাখি কি তার নির্দ্বিধায় গ্রহণ করতে পারবে? নিজের ওপর ধিক্কার জাগছিল রাখির। এককালে ফিলোসফিতে অনার্স নিয়ে পাশ করেছিল সে। ঘরকন্যার কাজ করতে করতে কবে যেন সেই শিক্ষা মূল্যহীন হয়ে গেছে। ইচ্ছে করলেও আজ আর তার অন্যের হাত তোলা হয়ে থাকা ছাড়া বাঁচার উপায় নেই। এই 50 বছর বয়সে কি কাজ জোটা পেশে? পরভৃত্য জীবনকে এই পরম মুখ্য ভেবে এতদিন সুখে দিন কাটিয়েছিল রাখি। একটি মাত্র ঝড়ে এই দুর্দশা হবে কে ভেবেছিল? বাবুয়া ফিরল 8:30 নাগাদ। ফিরেই রাখির কাছে এসেছে। শুয়ে পড়েছ যে, চট্টর এলো নাকি? না, এমনি মাথাটা টিপটিপ করছে। ওষুধ খেয়েছ? দরকার নেই, কমে যাবে। তোর এত দেরি কেন? কি পড়াচ্ছিলি এতক্ষণ? আর বলো না, দুটোর মাথাতেই গোবর পোড়া। সামনে অ্যানুয়াল পরীক্ষা, এখন একটু ভালো করে ধোলাই না দিলে চলে? বাবুয়া হাসল। আজ ছেলেটার ইতিহাস পরীক্ষা নিচ্ছিলাম। কি লিখেছে জানো? আকবরের বাবার নাম শাহজাহান, আর মেয়েটা তো অঙ্ক কষতে গিয়ে। তোর কাকা কিন্তু তোর টিউশনি করা পছন্দ করছে না। বাবুয়ার হাসি হোঁচট খেয়ে গেল, চোখ কুঁচকে তাকিয়েছে। রাখি বিছানায় উঠে বসল। আজ শান্ত এসেছিল, কথা হচ্ছিল তোকে নিয়ে। তাই বলো, কখন এসেছিল? এই তো বিকেলের দিকে, 3-4টের সময়। আমাদের ও বাড়িতে চলে যেতে বলেছে। ও। ছেলের গোমরা মুখখানা একটু দেখে নিয়ে রাখি বলল, তোকে একটা কথা বলবো বাবুয়া, রাগ করবি না তো? রাগ করার মতো কিছু বলবে নাকি? না, ভালো কথাই বলবো। বলি কি, তুই লেক টেরেসে ফিরে যা। সপ্তাহে সপ্তাহে আসবি, আমার সঙ্গে দেখা করে যাবি। ইচ্ছে হলো মাঝে মাঝে এখানে এসে 1-8 দিন রয়ে গেলি। হঠাৎ এই কথা উঠছে কেন মা? শান্ত খুব জোর করছিল, বারবার বলছিল বাবু আমাদের বাড়ির ছেলে। আমিও ভেবে দেখলাম, তুই কেন মিছিমিছি এখানে? ওটাই তো তোর নিজের বাড়ি, নয় কি? আমার কোনো বাড়ি নেই, ওটা আমার ঠাকুরদার বাড়ি। এটা কি যুক্তির কথা হলো বাবুয়া? তুই কি অস্বীকার করতে পারিস তুই ওই মজুমদার বাড়ির ছেলে? আমি কোনো বাড়ির ছেলে নই, আমি তোমার ছেলে। তুমি যদি ও বাড়িতে না যেতে পারো, আমিও পারি না। ছেলের মুখে এ কথাই শুনতে চাইছিল রাখি, তবু মিনতির সুরে বলল, আমার যাওয়ার উপায় নেই রে, নইলে আমি নিশ্চয়ই যেতাম। আমি তো তোমাকে একবারও যেতে বলিনি মা। আমি শুধু বলছি, তোমার যেখানে থাকার অসুবিধে সেখানে আমিও থাকবো না। সে তো আমার এখানেও থাকতে ভালো লাগছে না। থেকো না এখানে, বলো তো আমি কাল থেকেই বাড়ি খুঁজতে পারি। যা, তা হয় নাকি? আমার টাকা কোথায়? ইচ্ছে থাকলেই উপায় হয় মা। লকারে তোমার যা গয়নাগাটি আছে তুলে নাও। তার কিছু বেচে আমরা কটা মাস চালাতে পারবো না? এর মধ্যে আমার পরীক্ষাও হয়ে যাবে। কিছু একটা আমি জোগাড় করে নেবই, তুমি দেখো। তুই চাকরি করবি? পড়াশোনা ছেড়ে দিবি? রাখি প্রায় আর্তনাদ করে উঠল। আহ মা, পড়াশোনা আগে না বেঁচে থাকাটা আগে? সময় সুযোগ পেলে পড়ব, নয়তো আগে আমায় নিজের পায়ে দাঁড়াতে হবে। বাবু আর চোখ মুখ ভালো ঠেকছিল না রাখি, কেমন যেন অস্বাভাবিক রকমের জল জল করছে। মাকে খাওয়ানো পড়ানোর ভার নিতে চাইছে। কবে থেকে এত বড় হয়ে গেল বাবুয়া? বাবুয়া পাশে এসে বসল। তুমি কিছু ভেবো না মা, এভরিথিং উইল বি ফাইন।
আমি তো আছি। রাখির চোখে জল এসে গেল। তার কথা ভেবে ছেলে পড়ালেখা ছেড়ে দেবে এ কথা যেন কিছুতেই মেনে নেওয়া যায় না। ওইটুকু ছেলে কি চাকরি করবে? এ কি অসহায় অবস্থায় ছেলেকে ফেলে দিল রাখি। বহুকাল পর বাবুয়া জড়িয়ে রেখেছে রাখিকে, সেই ছেলেবেলার মতো। গাল থেকে চোখের জল মুছে দিল, মাথায় হাত বোলাচ্ছে, মৃদুস্বরে বোঝাচ্ছে রাখিকে যেন রাখি এখন বাচ্চা মেয়ে, বাবুয়া তার প্রাপ্তবয়স্ক অভিভাবক। যেন রাখি তার আশ্রয় নয়, সেই রাখির আশ্রয়। জীবন যে কখন কাকে কোথায় নিয়ে যায়। দই, এই দই শোন। প্র্যাকটিক্যাল ক্লাস শেষ হতেই লাইব্রেরি থেকে তড়িঘড়ি বেরিয়ে করিডোর ধরে হাঁটা শুরু করেছিল দইতা। মৈত্রীর ডাক শুনে ফিরে তাকালো। মৈত্রী একা নয়, সঙ্গে শুভজিৎ আর তন্ময় আছে। দইতা ঘড়ি দেখতে দেখতে বলল, কি বলছিলি? মৈত্রী এগিয়ে এলো। তুই কর্নার টেবিলে জিএম এর কাউন্টারটায় কাজ করছিলি না? হ্যাঁ, কেন? তোর ডেটা দেখি, আমার রেজাল্টটা ঠিক আসছে না। দইতা ব্যাগ থেকে খাতা বের করে মৈত্রীকে দিল। করিডোরে আলো কম, ধারের জানালায় সরে গেল মৈত্রী। মন দিয়ে দেখছে খাতা। শুভজিৎ ঝুঁকে চোখ রাখল। দইতার রিডিংগুলো সাজানো গোছানো নেই, খুঁজে বার করতে অসুবিধা হচ্ছিল মৈত্রী। নিজের নোট বই খুলল, মেলাচ্ছে। তন্ময় আর দইতা কথা বলছিল। তন্ময় লেখাপড়ায় খুব সিরিয়াস, কথাবার্তার ভঙ্গিও বেশ কেজু ধরনের। গ্রামভারী মুখে সে জিজ্ঞাসা করল, তুই চলে যাচ্ছিস নাকি? আজও পিএসের ক্লাসটা করবি না? তো বোর লাগে। দইতা প্রসঙ্গটা এড়াতে চাইল। যেমনই লাগুক, পিএসের নোট কিন্তু সলিড, আর বই ঘাটার দরকার হয় না। নোট তো নিবি, কাল তোর খাতা থেকে টুকে নেব। তা নিস। তন্ময়ের মুখ আরও গম্ভীর। তুই কিন্তু আজকাল খুব ক্লাস বাঙ্ক করছিস, তুই প্রবলেমে পড়ে যাবি। যা, ওর আবার প্রবলেম কি? মৈত্রীর মন্তব্য উড়ে এলো। দইর এখন বড় নাওয়ে খুঁটি বাঁধা আছে, কিংবা বলতে পারিস বড় খুঁটিতে নাও বাঁধা আছে। দইতা শুনেও না শোনার ভান করল। হোস্টেল ছেড়ে আসার পর থেকে সে আর বোধিসত্ত্ব এখন গোটা ক্যাম্পাস টাউনে চাটনি খবর। অহরহ এরকম ছুটকো ছাটকা টিপ্পনির সম্মুখীন হতে হচ্ছে তাকে। প্রাণপণে চোখ কান বন্ধ রেখে উপেক্ষা করার চেষ্টা করছে দইতা, তবু কখনো কখনো গায়ে বিধে যায় বই কি। উপায় নেই, মাসের এক আরও এভাবেই কাটাতে হবে, ফাইনাল পরীক্ষাটা না হওয়া পর্যন্ত। মৈত্রীর চোখ আবার খাতায় নেমে গেছে, নির্লিপ্ত ভঙ্গি, কোনো তাড়াহুড়ো নেই যেন। দইতা আর একবার কবজি উল্টালো। 10:25। অধৈর্য গলায় বলল, খাতাটা তুই রেখে দে, কাল নিয়ে নেব। না বাবা, তোর জিনিস তুই নিয়ে যা, আবার কখন কোথায় মিসপ্লেসড হয়ে যাবে। তাহলে একটু তাড়াতাড়ি কর প্লিজ। ওয়াই সো হারি? গিয়েই কি এখন স্যারের লুঙ্গি কাচতে বসবি? দপ করে চোখে আগুন জ্বলে উঠল দইতার। চোয়ালে চোয়ালে চেপে সামলাচ্ছে নিজেকে। ছো মেরে কেড়ে নিল খাতা, মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে হনহন। পিছনে সমবেত হাসির রোল। দইতার কানে বিষ ঢালছিল। অসহ্য, অসহ্য। কোনো দিকে না তাকিয়ে দইতার সোজা ইউনিভার্সিটির গেট পেরোলো। মাথার আগে ঝাঝা করছে। দইতা বোধিসত্ত্বর সঙ্গে আছে কি নেই, দইতা বোধিসত্ত্বর ঘর ভাঙলো কি করলো, তা নিয়ে তোদের এত মাথা ব্যথা কিসের? মাথা ব্যথা নয়, জ্বলুনি, হিংসে। হিংসে জ্বলছে সব। বোধিসত্ত্বর মতো এক বিশাল মাপের মানুষ এখন শুধু দইতার অধিকারে, এটাই কারো সহ্য হচ্ছে না। চিরশ্রী যে চিরশ্রী, সে পর্যন্ত কথা বন্ধ করে দিল। হোস্টেল থেকে যেদিন বইপত্র জামা কাপড় নিয়ে বেরিয়ে এলো দইতা, সেদিন কি তার জ্ঞান দেওয়ার বহর। ঠিক কাজ করছিস না দই, মোহে তুই অন্ধ হয়ে গিয়েছিস। ওরে কি আমার ঠাকুমা রে, কথা বলবি না বলিস না। দইতার ভারী বয়েই গেল। বাড়ি পৌঁছে দইতা দেখলো রূপচাঁদ ভাত আর ডাল করে ফেলেছে। কপি আলু কড়াইশুঁটি কেটে কুটে রেডি, দইতার প্রতীক্ষায়। দইতা
কোমর বেঁধে রান্নায় নেমে পড়ল। বই খাতা ঠাই ঠুই ছুঁড়ে ফেলে দিয়েছে সোফায়। সালোয়ার কামিজের ওপর বেঁধে নিয়েছে অ্যাপ্রন। ধোয়া ওঠা তেলে কপি আলু ছাড়ল। নাক কুচকে মাছটাকে দেখলো একবার। কই মাছ, বিচ্ছিরি পাকা পাকা কাটা, গাটাও কেমন হড়হড়ে, কাঁচা অবস্থায় আষ্টে গন্ধও আছে। রোজ মুরগি খেলেই তো হয়, কেন যে বোধিসত্ত্ব এত মাছ খেতে ভালোবাসে। নুন হলুদ মাখানোই আছে। কড়াই একটা একটা করে মাছ ছাড়ছে দইতা, আর সভয়ে 3 পা করে পিছিয়ে আসছে। বাপস, কি জোর জোর ফাটে। পরশু পোনা মাছ ভাজতে গিয়ে হাতে ইয়া বড় একটা ফোসকা পড়েছিল দইতা। খুন্তি দিয়ে সন্তর্পণে একটা মাছ উল্টে দিয়ে দইতা সরে এলো। রান্না বেশ ছকমারি কাজ। প্রথম প্রথম দইতার বেশ কাহিল দশা হয়েছিল। সে একেবারেই রান্নাবান্না জানে না তা নয়, শৌখিন 2-4খানা পদ চমৎকার বানিয়ে ফেলতে পারে। দহি চিকেন, বাটার পনির মশালা, কপির রোস্ট, মালাই কোপ্তা। কিন্তু এসব রান্না কি রোজ চলে? বোধিসত্ত্ব তো একেবারেই চলে না। তেল মশলা কম, হালকা হালকা রান্নাই তার বেশি পছন্দ। অগত্যা টাউন থেকে সহজ পাক প্রণালী একখানা কিনে এনেছে দইতা। তাই দেখে দেখে বড়ির ঝাল, শুক্তুনি, আলু কপির ডালনা, পালং বেগুন, পাতলা পাতলা মাছের ঝোল মোটামুটি রপ্তই হয়ে গেছে। শুধু নুনের আন্দাজটাই এখনো ঠিকঠাক হয়নি, এই যা। কই মাছ রান্না অবশ্য আজই প্রথম। মনে মনে একটু সমস্যাই হচ্ছিল দইতা। ডাকলো, রূপচাঁদ। রূপচাঁদ ঘর ঝাড়া মোছা শুরু করেছিল। দৌড়ে এসেছে। আগা দিদিমণি, তেল কই কি করে রাঁধে জানো? না আগা। মাছটা তাহলে কিভাবে করি বলো তো? আগা, ঝোল করে দিন। পেঁয়াজ দিয়ে না সর্ষে বাটা? আগা জিরে দিয়েও করতে পারেন। মা জিরে দিয়ে ফুলকপি দিয়ে রাঁধতেন। কথাটা সচেতনভাবে বলেনি রূপচাঁদ, তবু দইতার কানে লেগে গেল। অজান্তেই গম্ভীর হয়ে গেল মুখ। রূপচাঁদ ঘাড় নিচু করে তার আদেশ পালন করে যায় বটে, তবু এখনো যেন মনে হয় এ বাড়িতে দইতার উপস্থিতি তার পুরোপুরি হজম হয়নি। নইলে কারণে অকারণে রাখির প্রসঙ্গ তোলে কেন? মাঝে মাঝে কেমন যেন অদ্ভুত চোখে তাকিয়েও থাকে দইতার দিকে, যেন আজব গ্রহের জীব দেখছে। সরলতা মাখা দৃষ্টিও কখনো কখনো এত অসহনীয় বলে মনে হয়। রূপচাঁদের কথা মতো কপি দিয়ে ঝোল করলেই শর্টকাট হতো, কিন্তু দইতা সে পথে গেল না। পেঁয়াজ আদা রসুন দিয়ে কষকষে করে রাঁধল মাছ, আলাদাভাবে আলু কপির তরকারি। কেন করল? অদৃশ্য প্রতিপক্ষের সঙ্গে রেষারেষি? খেতে বসে পাছে বোধিসত্ত্বর রাখির কথা স্মরণে না আসে এই আশঙ্কায়? দইতা নিজেও ঠিক ঠিক জানে না। বোধিসত্ত্ব ফিরল নিজের সময় মতোই, 11:30টায়। এসেই জুতো মোজা ছেড়ে বাথরুমে ঢুকেছে। সেখান থেকেই চেঁচালো, রূপচাঁদ, এই রূপচাঁদ, গিজার চালাসনি কেন? রূপচাঁদ দৌড়ে গেল। মনে ছিল না আজ্ঞা। মন তোমার কোথায় থাকে? কান আমি ছিঁড়ে নেব। আহা, ওকে বকছো কেন? দইতা লঘু স্বরে বলল, শীত তো কমে গেছে, একদিন ঠান্ডা জলে হাত মুখ ধুলে কি এমন ক্ষতি হবে? আমার হ্যাবিটটা বদলাও। বলতে গিয়েও বলল না দইতা। কি যে সব আজে বাজে অভ্যেস তৈরি করে দিয়ে গেছে ওই মহিলা। কোনো কাজ লোকটা নিজের হাতে করতেই পারে না। এক্ষুনি হাতের গোড়ায় তোয়ালে চাইবে, সাবান চাইবে, চটি চাইবে। ভাবতে গেলেও দইতার হাসি পায়। লোকটার নামেই রাশভারী, ভেতরে ভেতরে এক্কেবারে শিশু এখনো। বাথরুম থেকে বেরিয়ে খাবার টেবিলে বসেছে বোধিসত্ত্ব। মুখটা যেন একটু ভার ভার। দইতা ঝটিতি টক দই বার করলো ফ্রিজ থেকে, স্যালাডের প্লেট সাজিয়ে দিল। চামচে ভাত তুলতে তুলতে বলল, অমনি বাবুর গোসা হলো বুঝি? বলছি এত রাগ কেন? বোধিসত্ত্ব চোখ তুলল। রাগ করিনি তো। করো না। অপাঙ্গে রূপচাঁদকে দেখে নিল রইতা। চাপা স্বরে বলল, তোমার রাগ দেখলে আমার বুক কাঁপে। বোধিসত্ত্বর ঠোঁটে হাসি ফুটল। খাচ্ছে,
তৃপ্ত মুখে, তবু যেন মাঝে মাঝে সামান্য অন্যমনস্ক, যেন মেঘলা ছায়া পড়েছে মুখে, আবার মিলিয়েও যাচ্ছে ছায়া। কই মাছটা কেমন হয়েছে জানতে খুব ইচ্ছে করছিল দইতার। জিজ্ঞেস করল না, বাদো বাদো ঠেকল। কেন নিজে থেকে কিছু বলে না বোধিসত্ত্ব? দ্বীপ্রাহরিক আহারের পর ঘণ্টাখানেক বিশ্রাম নিয়ে বোধিসত্ত্ব আবার ইউনিভার্সিটিতে যায়। এটাই রুটিন। আজ শুলো না, স্টাডি রুমে বসে সিগারেট খাচ্ছে। দইতা খেয়ে উঠে স্নানে ঢুকেছিল, বেরিয়ে একটু অবাকই হলো। চুল আঁচড়াতে আঁচড়াতে স্টাডি রুমে এসেছে। মুচকি হেসে বলল, বসে কেন, শোবে না? ইচ্ছে করছে না। ভাবছো কিছু? হুম, না। বোধিসত্ত্ব হাত বাড়িয়ে দইতাকে কাছে টানল। তোমার আজ আর ক্লাস নেই? যাব না। কোনোদিনই তো সেকেন্ড হাফে যাচ্ছ না, আননেসেসারি ডুব মারছো কেন? দইতা মনে মনে বলল, আমার আজকাল আর ইউনিভার্সিটিতে যেতে ভালোই লাগে না, সকাল বিকেল কখনো না। মুখে বলল, এখন সব থিওরির ক্লাস, না গেলেও চলে। সে কি কথা, ফিজিক্স নিয়ে পড়ছো, থিওরির ক্লাস না করলে চলবে? তুমি তো আছো। দইতা আদুরে বালিকার মতো বোধিসত্ত্বর কোলে বসল, দু হাতে গলা জড়িয়ে ধরেছে। ফিসফিস করে বলল, তুমি আমায় সব পেপার পড়িয়ে দিতে পারো না? দইতার মাদক গন্ধে চকিতে আচ্ছন্ন বোধিসত্ত্ব। কণ্ঠ থেকে অধ্যাপকের সুর হারিয়ে গেছে। চটুল স্বরে বলল, এখন কোন পেপারটা পড়বে? তুমি বলো। বোধিসত্ত্ব চোখ থেকে চশমাটা খুলে নিল দইতা। বোধিসত্ত্ব আলগা চুম্বন করল দইতাকে। ক্রমশ গাঢ় হচ্ছে চুম্বন। ঠোঁট ঘুরছে ঠোঁটে, কপালে, গালে, গলায়। নাইটির ওপর হাউসকোটটা জড়িয়ে আছে দইতা। চপল হাতে আবরণ সরাচ্ছে বোধিসত্ত্ব। তার ঈষৎ খসখসে ত্বকের ছোঁয়ায় শিরশির করছে দইতার শরীর। বুজে গেছে দু চোখ। মাঘের দুপুরে আপ্লুত হচ্ছে চেনা ভালো লাগায়। হঠাৎ ষষ্ঠ ইন্দ্রিয়ের ঝাঁকুনিতে সচকিত হলো দইতা। স্টাডি রুমের দরজা ভেজানো নেই, পর্দা দুলছে মৃদু মৃদু। ফাঁক দিয়ে এক ছায়ামূর্তি দেখা যায়। সঙ্গে সঙ্গে দইতা ছিটকে সরে গেছে। কামার তো বোধিসত্ত্ব বিহ্বল মুখে বলল, কি হলো? দইতা দরজার দিকে ইশারা করল। অমনি গর্জন করে উঠেছে বোধিসত্ত্ব। এই রূপচাঁদ, কি করছিস ওখানে? স্থির দাঁড়িয়ে থাকা রূপচাঁদ নীরব। কি হলো, জবাব দিচ্ছিস না কেন? এতক্ষণে মিনমিনে গলা শোনা গেল, আজ্ঞা, বাগানের কথা বলবো ভাবছিলাম, কাদা সব মরে গেছে, ওগুলো তুলে ফেলে গোলাপের চারা লাগাবো। এটা তোর বাগানের কথা বলার সময়? কোনো বাগান হবে না, ভাগ ভাগ এখান থেকে। রূপচাঁদ সরে গেল বটে, কিন্তু দইতাতে আর ডুবল না বোধিসত্ত্ব। একটুক্ষণ বসে রইল ঝুম হয়ে, তারপর তেতো মুখে উঠে পড়েছে। চশমা পরল, ব্যাগ কাঁধে নিল, ধীর পায়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। দইতার ভারী অদ্ভুত লাগছিল। মানুষটা একটাও কথা না বলে চলে গেল কেন? নিজেই তো বলে রূপচাঁদ একটু হাবাগোবা ধরনের। কত সময় তো রূপচাঁদের অস্তিত্বকে অগ্রাহ্য করে দইতাকে আলগা আদর টাদরও করেছে। তা বলে এই মুহূর্তে এত ক্ষেপে গেল কেন? কিছু একটা হয়েছে, কিছু একটা হয়েছে। বাড়ি ফেরার পর বোধিসত্ত্ব আজকে একটু বেশি আনমনা ছিল না? দুপুরটা বড় নির্জন এখন। ঠান্ডা কমে গেছে ঠিকই, তবে রোদ্দুরের তেজ এখনও তেমন প্রখর নয়। বাতাসে বেশ একটা শীত শীত আমেজ আছে। শুকনো পাতাটা কেঁপে কেঁপে ঝরে ঝরে পড়ছে গাছ থেকে, উঠছে হাওয়ায়। কোথাও যেন কুবো পাখি ডাকছে একটা, কুপ 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 কুপ। গায়ে আলগা চাদর জড়িয়ে বাগানে এলোমেলো হাঁটছিল দইতা। ভাবছি, বাগানের কথা উল্লেখ করেই কি বোধিসত্ত্বকে নড়িয়ে দিয়েছিল রূপচাঁদ? বাগান রাখির অনেকখানি ছিল, দইতা শুনেছে। বাগানটা কি বোধিসত্ত্বকে রাখির কথা মনে পড়িয়ে দিল? রূপচাঁদ বারান্দায় ম্রিয়মান মুখে দাঁড়িয়ে। দইতা তার কাছে গিয়ে নরম গলায় বলল, ঠান্ডা তো কমে গেছে, এখন কি গোলাপ ফুল ভালো হবে রূপচাঁদ?
রূপচাঁদ করুণ চোখে তাকালো। গোলাপ তো 12 মাসই হয় দিদিমণি। গোলাপের তো অনেক হ্যাপা। গোলাপ গাছের যত্ন করতে জানো? আজ্ঞা, মা শিখিয়েছিল। মার বড় গোলাপের শখ ছিল। এবার কি রূপচাঁদ ইচ্ছে করেই কথাটা বলল? দইতা বুঝতে পারল না। মা, দিদিমণি শব্দগুলো কোন এক গ্রন্থিতে গিয়ে যেন আঘাত করে। মন বিষাদ হয়ে যায়। ঘরে এসে বিছানায় গড়িয়ে পড়ল দইতা। বাইরে হাওয়া বইছে এলোমেলো, মাঘের হাওয়া। আওয়াজ বাজছে সরসর। বাতাসটা যেন বুকের মধ্যেও ঢুকে পড়েছে। মাসখানেকের ওপর হয়ে গেল, এখনো এ বাড়িতে সর্বত্র শুধু রাখি রাখি রাখি। রান্নাঘরের প্রতিটি হাতা চামচ থালাবাটিতে রাখির ছোঁয়া। বাড়ির প্রতিটি দরজায় জানালায় দেয়ালে পর্দায় রাখি প্রখরভাবে বিরাজমান। আলমারি খুললে রাখির শাড়ি ব্লাউজ, ড্রেসিং টেবিলে ড্রয়ার টানলে রাখির ক্লিপ, কাটা, ক্রিম, পাউডার, সিঁদুর। এমনকি এই যে এখন বিছানায় শুয়ে আছে দইতা, এখানেও দিনে রাতে সর্বক্ষণ কি তীব্র রাখি রাখি গন্ধ। আদ্যান্ত রাখিতে সম্পৃক্ত হয়ে থাকা এই সংসারে দইতা তাহলে কি? তার অবস্থানই বা কোথায়? বোধিসত্ত্বর হৃদয়ে বা ঠিক কোনখানটায় আছে সে? বোধিসত্ত্বকে সে প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। তার একটিমাত্র আহ্বানে আজন্ম লালিত সংস্কার সম্পর্ক সব ত্যাগ করে চলে এসেছে। তবু এই মুহূর্তে সে বোধিসত্ত্বর কে? প্রেমিকা, রক্ষিতা, নর্ম সহচরী? সেদিন বোধিসত্ত্বর ভাই এলো বাড়িতে, তাকে দেখে সিটিয়ে রইল দইতা। কেন? দইতা কি তবে পাপবোধে ভুগতে শুরু করেছে? এখনই কি মনে হচ্ছে ভুল করে ফেলেছে সে? এতাল বেতাল ভাবনার মাঝে কখন যেন জড়িয়ে এলো দইতার চোখ। হালকা হালকা ঘুমের মধ্যে অদ্ভুত এক স্বপ্ন দেখছিল দইতা। কলকাতায় তাদের শোভাবাজারের ফ্ল্যাটটায় প্রচুর আলো দিয়ে সাজানো হয়েছে। কি বিশাল হয়ে গেছে ফ্ল্যাটটা! এমুড়ো থেকে ওমুড়ো দেখা যায় না। কত অজস্র পরিচিত লোক ঘুরে বেড়াচ্ছে সেখানে। মাসি, পিসি, কলেজের বন্ধু, ইউনিভার্সিটির বন্ধু, বাবা, মা, বুম্বা। রাখিও আছে সেখানে, পরনে বেনারসি, খোপায় ফুল। বিয়ে হচ্ছে ফ্ল্যাট বাড়িটায়। বরের বেশি বোধিসত্ত্ব, কনের সাজে স্বয়ং দইতা। কি জোরে জোরে মন্ত্র পড়ছে পুরোহিত। যদিদং হৃদয়ং তব তদস্থ হৃদয়ং মম। হঠাৎ কোত্থেকে রেড়ে করে তেড়ে এলো বাবা, আঙ্গুল তুলে শাসাচ্ছে বোধিসত্ত্বকে। রাখিও ছুটে এসেছে, বিয়ের পিঁড়ি থেকে টেনে তুলছে দইতাকে। বিপুল হট্টগোল শুরু হয়ে গেল। অট্টহাসিতে ফেটে পড়ছে লোকজন। দুম করে বিয়ে বাড়ি উবে গেল। দইতা দেখল সে শুয়ে আছে শোভাবাজারের বাড়ির নিজের ঘরে, নিজের বিছানায়। আশ্চর্য, ঘরটায় ক্যাম্পাস টাউনের এই শোয়ার ঘরের সব আসবাব। বাবা ঘরে ঢুকলো, কাদো কাদো গলা। তোর মনে এই ছিল মনিয়া? রাখি ঘরে এলো, হিস্টেরিয়াগ্রস্ত রোগীর মতো চেঁচাচ্ছে। এই ঘর আমার, বেরিয়ে যাও, তুমি দূর হয়ে যাও। দইতা প্রতিবাদ করতে চাইল, ঠোঁটে শব্দ ফুটছে না, চোখ বেয়ে জল গড়াচ্ছে। হি হি হাসছে রাখি। দইতা উঠে বোধিসত্ত্বকে খুঁজতে শুরু করলো। এ ঘর থেকে ও ঘরে যাচ্ছে, ও ঘর থেকে এ ঘরে। বোধিসত্ত্ব কোথাও নেই। ধোয়া ধোয়া আবছায়া বুম্বাকে দেখা যাচ্ছে, মাকে দেখা যাচ্ছে, বাবাকে দেখা যাচ্ছে। বাবা এসে দইতার হাত জড়িয়ে ধরল। মুনিয়া রে, ফিরে আয়। বাবার হাতের চাপ ক্রমশ বাড়ছে। স্বপ্ন ছিঁড়ে গেল, ঘুমটাও। চোখ বোঝা অবস্থাতেই দইতা টের পেল সত্যি সত্যি তার হাত চেপে ধরেছে কেউ। কি হলো দইতা, অসময়ে ঘুমোচ্ছ কেন? বোধিসত্ত্বর গলা। দইতা চমকে উঠে বসল। কটা বাজে এখন? সন্ধে হয়ে গেছে নাকি? এখনো তো আলো দেখা যায়। বোধিসত্ত্ব আজ তাড়াতাড়ি ফিরে এলো যে। দইতার মুখের কাছে নেমে এসেছে বোধিসত্ত্বর মুখ। শরীর খারাপ লাগছে নাকি দইতা? না। দইতা মাথা নাড়ল। তুমি চলে এলে যে?
এলাম। তুমি রোজ রোজ ক্লাস ডুব মারতে পারো, আমি একদিন লাইব্রেরি অফ করতে পারি না? হা হা হা। গমগমে গলায় হাসছে বোধিসত্ত্ব, সেই বিখ্যাত হাসি। কিন্তু এই মুহূর্তে ওই হাসিতে যেন তেমন প্রাণ নেই। মনে হলো দইতা। মৃদু হেসে দইতা জিজ্ঞেস করল, চা খাবে তো? খেতেই পারি। জল খাবার খাবে কিছু? করব? না থাক, চায়ের সঙ্গে বিস্কুট দিও। বিছানা ছেড়ে রান্নাঘরে এলো দইতা। গ্যাস জেলে কেটলিতে জল বসালো। ঘুমিয়ে পড়ে সত্যি গা ম্যাজ ম্যাজ করছে। সিঙ্ক থেকে মুখে চোখে জল ছিটিয়ে এলো একটু। প্রতীক্ষা করছে জল ফোটার। চোখ গ্যাসের নীল শিখায় স্থির। স্বপ্নটা ঝাপটা মারছে হঠাৎ হঠাৎ। তীব্র এক মন কেমন করায় অসাড় হয়ে যাচ্ছে বুক। কতদিন পর বাবার মুখ স্পষ্ট দেখতে পেল আবার। কি বিষণ্ণ, কি বিধ্বস্ত দেখাচ্ছিল বাবাকে। সত্যি সত্যি কি তার জন্য অমন দশা হয়েছে বাবার? তাহলে একদিনও খোঁজ নিল না কেন কেউ? অভিমান? হোস্টেল থেকে চলে আসার পর বাবা মাকে চিঠি লিখেছিল একটা, জানিয়ে দিয়েছিল সে এখন বোধিসত্ত্বর সঙ্গেই আছে। সে চিঠির কোনো জবাব আসেনি। হয়তো এটাই স্বাভাবিক। সে তো মা বাবার চোখে মরেই গেছে। কিন্তু বুম্বাটা তো একবার আসতে পারত। দিদি কেমন আছে, কিভাবে আছে, তাও জানতে ইচ্ছে করে না? জল ফুটে উঠেছে। উষ্ণ বাষ্প ছড়িয়ে যাচ্ছে চারিদিকে। আঙ্গুল দিয়ে চোখের কোণ মুছে নিল দইতা। চা ভেজালো, প্লেটে বিস্কুট সাজালো। ট্রে হাতে ড্রয়িং রুমে এসে দেখলো কাকে যেন ফোন করছে বোধিসত্ত্ব। দইতা বসলো সামনের সোফায়। এদিকে ওদিকে চোখ চালিয়ে খুঁজল রূপচাঁদকে। দেখতে পেল না। বোধহয় নিজের ঘরে টরে গেছে। চায়ে চুমুক দিতে দিতে বোধিসত্ত্বর ফোনালাপ টুকরো টুকরো শুনতে পাচ্ছিল দইতা। সম্ভবত কলকাতায় ফোন করছে। কোনো সতীর্থ বা সহকর্মীর সঙ্গে নিজের গবেষণার বিষয় নিয়ে আলোচনা চলছে জোর। বার্লিনে যাওয়া নিয়েও কি যেন বলল বোধিসত্ত্ব। ফোনে বড় অনুচ্চ স্বরে কথা বলে বোধিসত্ত্ব। ঠিক ঠিক শুনতে পাচ্ছিল না দইতা। ফোন রাখতেই দইতা জিজ্ঞাসা করল, তোমার বার্লিন যাওয়া কবে যেন? মার্চের 21। বোধিসত্ত্ব সোফায় বসে কাপে ঠোঁট ছোয়ালো। কদিন থাকবে ওখানে? মোটামুটি 2 সপ্তাহ। তবে কোনো কারণে ট্যুর এক্সটেন্ডও হতে পারে। তবে কোনোভাবেই তা 1 মাসের বেশি নয়। আমি একদিন একা থাকবো? একদিন কোথায়, মাত্র তো কটা দিন। তোমাকেও নিয়ে যেতে পারলে ভালো লাগতো, কিন্তু। বোধিসত্ত্ব হোঁচট খেল। সামান্য থেমে থেকে বলল, মার্চ মাসে তোমার তো পরীক্ষাও আছে। দইতা আর কথা বাড়ালো না। কেন তাকে সঙ্গে নিয়ে যাওয়া সম্ভব নয় সেও বোঝে বইকি। কোন পরিচয়ে তাকে নিয়ে যাবে বোধিসত্ত্ব? নিজের অজান্তেই বুঝি মুখটা থমথমে হয়ে গেছে দইতার। বোধিসত্ত্ব যেন কিছু আন্দাজ করেছে। নিজে থেকেই বলল, নেক্সট উইকে একবার কলকাতা যাব ভাবছি। দইতার ভুরুতে প্রশ্নচিহ্ন জাগলো একটু। বোধিসত্ত্ব বলল, অনেক দিন হয়ে গেল। এবার ডিভোর্স স্যুটটা ফাইল করতে হবে না? লয়ারের সঙ্গে কথা বলে আসি। দইতা চুপ করে রইল। বোধিসত্ত্ব আবার বলল, রাখি মনে হয় কন্টেস্ট করবে না, কি বলো? অ্যালিমনি অবশ্য একটা দিতে হবে। দ্যাট ক্যান আই অ্যাফোর্ড। কথাটা দইতার শোনা। এবারও কোনো শব্দ করল না। চা শেষ করে সিগারেট ধরিয়েছে বোধিসত্ত্ব। একসঙ্গে অনেকটা ধোয়া বুকে নিল। ছাড়ছে জোরে জোরে। একটু অন্যমনস্ক ভঙ্গিতে বলল, আর একটা কথাও ভাবছিলাম, বুঝলে? কি? এখানকার এই চাকরিটা ছেড়ে দেব। এবার বেশ চমকালো দইতা। অস্ফুটে বলল, হঠাৎ এমন চিন্তা? কলকাতায় থিওরিটিক্যাল ফিজিক্সের একটা ইনস্টিটিউট খুলছে সল্টলেকে। বিজন গুহরায় ওখানকার ডিরেক্টর। আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছে ওদের ওখানে জয়েন করার জন্য। বেশ লুক্রেটিভ অফার, ফ্ল্যাটও দেবে। যেটুকুনি পড়ানো টড়ানোর ব্যাপার থাকবে তাও ফর খুব সিলেক্টিভ ভিউ। আমার কাজকর্মের জন্য অনেক বেশি সময় পাব। এতদিন না করেছি, এবার ভাবছি ওটা নিয়েই নিই।
তোমার কি মত? দৈতার হৃৎপিণ্ড লাফ দিয়ে উঠল। দুপুর থেকে জমে ওঠা মনের মেঘ পলকে উধাও। দারুণ খুশি খুশি গলায় বলল, ওমা, সে তো খুব ভালো হবে। আমার এখানে একদম ভালো লাগছে না। জানি তো, বুঝতেও পারি। তোমার কথা ভেবেই না আমিও আর। বোধিসত্ত্ব আলগা হাসল। বাইরে আধার নেমেছে, ঘরে আলো এখন বেশ কম। আবছায়ার মাঝে নীলছে ধোয়ার মেঘ। সেই মেঘের আড়াল থেকে যেন বোধিসত্ত্ব বলল, নতুন সংসার গড়তে গেলে নতুন পরিবেশই ভালো নয় কি? ঠিকই তো, বটেই তো। দৈতার মুখ উজ্জ্বল হয়ে উঠেছে। আমি নিজেই তোমাকে কথাটা বলবো ভাবছিলাম। বলতে বলতে অল্প অল্প মাথা দোলাচ্ছে দৈতা, বাচ্চা মেয়ের মতো। আদুরে গলায় বলল, এই, আমরা কিন্তু এ বাড়ির কিচ্ছু নিয়ে যাব না। সে কি, এত জিনিস সব ফেলে দিয়ে যাবে? বেচে দাও, দান করে দাও। দৈতা ঝর্ণার মতো করে হেসে উঠল। যার জিনিস তার কাছে পাঠিয়ে দাও। আমার খেলাঘর আমিই বানিয়ে নেব। বেশ, তাই হবে। দৈতা নাচতে নাচতে উঠে ঘরের দুটো বড় বাতি জ্বালিয়ে দিল। উজ্জ্বল আলোয় আলোকিত হয়েছে ঘর। আলোময় বোধিসত্ত্বর মুখ। ইস, সারা দুপুর মিছিমিছি আবল তাবল ভেবে মরেছে দৈতা। বোধিসত্ত্ব কি কখনো দৈতা ছাড়া আর কোনো অন্য ভাবনায় উদাস হতে পারে? মোটেই না। শেষ করলাম আজকে শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের একটি উপন্যাস নীল ঘূর্ণির 7ম পর্ব। গল্প পাঠ আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে গল্পটাকে একটা লাইক করে দেবেন। যদি সম্ভব হয় তাহলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে একটু শেয়ার করে নেবেন প্লিজ। আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে যে বেল আইকনটি আছে তার অল নোটিফিকেশনটা কিন্তু অন করে নেবেন। তাহলে যে কোনো গল্প আপলোডের সাথে সাথেই সেই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এই উপন্যাসের পরবর্তী পর্ব নিয়ে আমি চলে আসব সোমবার ঠিক দুপুর 3টের সময়। সকলে খুব ভালো থাকবেন। গল্প শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।